অনেক অপেক্ষার পরে হুমায়ুন আহমেদের কালজয়ী উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত সিনেমা বনলতা এক্সপ্রেস চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছে সব লিজেন্ডারি অ্যাক্টর, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ ও সাবিলা নূর সহ আরও অনেকে। সিনেমাটি এখন পর্যন্ত কোনো রকমের কোনো অনলাইন প্ল্যাটফর্মে আসেনি, এর জন্য ট্রেলার দিয়ে আমাকে এক্সপ্লেইনটি করতে হচ্ছে। তো কথার সঙ্গে সবসময় সিনের মিল নাও থাকতে পারে, এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে একটা লাইক তো আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দেখা যায় একটা ভার্সিটি পড়ুয়া ছাত্র লে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে। গলায় মাফলার আর চেহারায় বাচ্চা বাচ্চা একটা ভাব, হাতে একটা লাগেজ। ছেলেটার নাম জাফর। সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল। সে তার ফ্রেন্ডকে নিয়ে রাজশাহী যাবে পরীক্ষা দেওয়ার জন্য। অবশ্য পরীক্ষা দেওয়াটা ওদের মূল বিষয় নয়, সে যেতে চাচ্ছে আসলে রুবির জন্য। রুবি আসলে তার ব্যাচমেট। জাফর রুবিকে অনেক পছন্দ করে, কিন্তু তার সাহসটা অনেক কম। সে মেয়েদের সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলতে পারে না। তাকে দেখে বিভ্রান্ত মনে হচ্ছিল। সে যাবে কি যাবে না এটা নিয়েই ঝামেলা। ঠিক সে সময় একটা ছেলে স্টেশনে দৌড়ে প্রবেশ করে। ছেলেটা ওর বন্ধু। জাফর তখন তাকে জিজ্ঞেস করে, তুই এত লেট করলি কেন? তার দেরি হয়ে যাওয়ার জন্য বন্ধু জাফরের কাছে অনেক করে সরি বলে। তখন জাফর বলে, তোর জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম তুই জানিস? বন্ধু আবারও তার কাছে মাপ চায়। এরপর জিজ্ঞেস করে, তোর হাতে এত বড় লাগেজ কেন? রুবি দেখলে তো মনে করবে তুই আমি মনে হচ্ছে হানিমুনে যাচ্ছি। তারপরে ওর বন্ধু কোনো কথা না শুনে হেঁটে চলে যাচ্ছিল। পেছন করে দেখতে পায় যে জাফর এখনো দাঁড়িয়েই আছে। বন্ধু তখন জিজ্ঞেস করে, কি রে, যাবি না? জাফর তখন অনেকটাই দ্বিধা নিয়ে বলে, বুঝে উঠতে পারছি না কি করব। একবার মনে হচ্ছে যে বাসায় ফিরে যাই, বুয়েটে আমার সিট তো কনফার্ম। বন্ধু তখন তাকে বলে, জাফর তুই তো জানিস আমরা কেন রাজশাহী যাচ্ছি। তুই যাতে রবিকে প্রপোজ করতে পারিস সেজন্যই কিন্তু আমরা ট্রেনে করে যাচ্ছি। এই সুযোগটা যদি তুই মিস করে ফেলিস তাহলে কিন্তু আর কখনো ফিরে পাবি না। পরে দেখা যাবে যে তুই এক ভার্সিটিতে আর রুবিও অন্য আরেক ভার্সিটিতে। জাফর তখন বলে, তুই সবকিছুতেই মজা নিস। বন্ধু হয়ে তুই আমাকে কোথায় সাপোর্ট করবি তা না, তুই উল্টো আরও আমার সাথে ঝামেলা করিস। তারপর ওরা দুজনে অবশ্য গিয়ে ট্রেনে ওঠে। এদিকে দেখা যায় গায়ে কোট আর গলায় মাফলার দিয়ে একটা সিগারেট জ্বালানোর চেষ্টা করছিল একজন সুদর্শন ছেলে। ওকে দেখে খুবই সুন্দরী একজন মেয়ে ওর দিকে এগিয়ে আসে আর জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, এটা কি স্লিপিং বার্থ? মেয়েটাকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটি। গোলাপি শাড়ি পরা সেই সুন্দর মেয়েটিকে দেখে তার মুখ থেকে কোনো কথাই বের হয় না, শুধু মাথা নাড়িয়ে সে হ্যাঁ বলে। তারপর মেয়েটি হেঁটে চলে গেলে তার দিকে সে এক দৃষ্টিতে চেয়ে থাকে। এরপর কাহিনীটা শিফট হয়ে চলে যায় একটা পরিবারের দিকে, যেখানে আছে একজন অন্তঃসত্ত্বা স্ত্রী, একজন বদমেজাজি জামাই আর তাদের ছোট্ট মিষ্টি একটা বাচ্চা মেয়ে। তারপর রোদের জন্য নির্ধারিত বগিটা খুঁজতে খুঁজতে গিয়ে একটা বগিতে উঠতে যায়। বাচ্চার বউকে তুলে দিয়ে লোকটা নিচে ঢুকতে গেলেই পেছন থেকে একজন ওকে ডাক দেয়, ভাই লাইটার হবে? বদমেজাজি লোকটা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে কিছু না বলেই ট্রেনে উঠে যায়। ছেলেটা বোকা বনে যায় এবং সেখানে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। হয়তোবা লোকটার থেকে এমন অভদ্রতা সে একদমই প্রত্যাশা করেনি। এরপরই বাজে হুইসেলের শব্দ। এক্ষুনি ওদের ট্রেনটা ছেড়ে দেবে। আর ঠিক তখনই দেখা যায় চারজন লোক ঢুকছে কাঁধে একটা লাশের কফিন নিয়ে। এই লাশটি কার এবং কি তার পরিচয়, কেনই বা সে এই ট্রেনে, সেটাই লাশটা নিজেও জানে না। এই লাশটার অবশ্য একটা পেছনের গল্প রয়েছে। সবার মতো লাশটাও এই ট্রেনেরই যাত্রী। সে নিজেই নিজের গল্প ভাবতে থাকে। বেঁচে থাকতে জীবনে সবসময় লেট করে সব জায়গাতে যেতাম, মরে যাবার পরেও কোনো চেঞ্জ হয়নি, এখানেও আসলাম লেট করে। হুইসেল তো পড়ে গেল, কিন্তু এখনও সেই সুদর্শন ছেলেটা তার সিগারেটটা জ্বালাতে পারেনি। ওর নাম আশাব। এর মধ্যেই কাঁচা পাকা চুলের একজন ছোটখাটো মানুষ এসে ওকে সাহায্য করে ওর সিগারেটটা জ্বালানোতে। আবেগে তো আশাব লোকটাকে জড়িয়েই ধরে, তারপর গিয়ে ট্রেনে উঠে পড়ে। আসলে এই ছোটখাটো লোকটাই ছিল এই ট্রেনের নাম করা পকেটমার। সেই সুযোগে আশাবের মানিব্যাগটিও মেরে দিয়েছিল সে। ট্রেনের অন্য পাঁচজনের মতো সবার সাথে যাচ্ছিল একজন ভিআইপি, যিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তিনিই নয়, ওনার সাথে রয়েছে তার স্ত্রী শালিকা আর তার হবু জামাই ফয়সাল। মন্ত্রীর সাথে রয়েছে স্যুটটাই পরা তার বিশিষ্ট সহকারী। তাদের জন্য আছে একজন ক্যামেরাম্যান আর একটা ব্যান্ড দল। অতঃপর ট্রেনটি ছেড়ে দেয়। এরই মাঝে গোলাপি শাড়ি পরা সেই তরুণী মেয়েটা তার কামরায় ঢুকে পড়ে। ওর নাম চিত্রা। দরজা খোলার সাথে সাথেই একরাশ দম বন্ধ করা ধোয়া তার নাকে গিয়ে ঢোকে। কাশতে কাশতে সে রুমে ঢুকে দেখে কাঁচা পাকা চুলদারির এক ভদ্রলোক বগির সিটে আরাম করে জানালায় হাত দিয়ে ভর করে দুপা ওপরে তুলে বসে আছে। এই দৃশ্যটা দেখে চিত্রা রেলের একজন অ্যাটেন্ডেন্সকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে পায় না। তার স্পষ্ট মনে আছে যে তার বান্ধবীকে দিয়ে সে একটা ফার্স্ট কেবিন বুক করিয়েছিল, যেখানে তার একাই থাকার কথা ছিল।
তবুও কেন ওই বুড়ো লোকটা সেখানে বসে আছে সে কিছুই বুঝতেছিল না। এরই মাঝে একজন অ্যাটেন্ডেন্ট এসে সেখানে পৌঁছে। তাকে দেখেই চিত্রা বলে, এখানে স্লিপিং বার্থে এই লোক সিগারেট ধরিয়েছে কেন? অ্যাটেন্ডেন্ট বলে, ম্যাম এখনই দেখছি আমি ব্যাপারটা। এটা বলেই সে চিত্রার লাগেজ নিয়ে ঢুকে দরজা লাগিয়ে বুড়োকে জিজ্ঞেস করে, কেবিনের ভেতরে সিগারেট খাওয়া মানা, এটা কি আপনি জানেন না? বুড়ো লোকটা তখন তার দিকে না দেখিয়ে মানি ব্যাগটা বার করে 1000 টাকার একটা কচকচের নোট ওকে ধরিয়ে দেয়। এই 1000 টাকার নোটটা হাতে পেয়ে অ্যাটেন্ডেন্টের চোখ চকচক করে ওঠে। পকেটে টাকাটা ঢুকে বাইরে বেরিয়ে এসে বলে, ম্যাডাম মুরব্বী মানুষ, আর কয়দিনই বা বাঁচবে, উনি যা করছেন করুক না, আপনি একটু দেখেন অন্য কেউ আপনার সঙ্গে কেবিন চেঞ্জ করতে চায় কিনা। এটা বলেই সেখান থেকে চলে যায় ওই অ্যাটেন্ডেন্ট। বুড়ো লোকটার লুঙ্গির নিচ দিয়ে হাঁটু পর্যন্ত বেরিয়ে আসে, ওর পা ভর্তি ছিল চুল। এই দৃশ্যটা দেখে চিত্রার একদম যেন বমি চলে এসেছিল। সিটে বসার পরে ওদের মধ্যে কিছু কথাবার্তা হয়। মেয়েটা তাকে বলে, দয়া করে সিগারেট খাবেন না, আমি সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারি না। বুড়ো বলে, তুমি কি আমার সঙ্গে যাচ্ছ? তুমি কি আমার রুমমেট? চিত্রা জানায় জি। বুড়ো বলে, ভালো সমস্যা হলো তো, আমি সিগারেটের টান না দিয়ে একদম থাকতেই পারি না। চিত্রা তখন পরামর্শ দেয়, আপনি কিন্তু চাইলে করিডোরে গিয়ে সিগারেট খেতে পারেন। তখন বুড়ো তাকে জানায়, আমার শরীরটা খুব একটা ভালো নয়, পুরো শরীরে ব্যথা, খুব একটা হাঁটাহাঁটি আমি করতে পারি না। প্রত্যেকবার সিগারেট খাওয়ার জন্য করিডোরে যাওয়া এবং আসা আমার পক্ষে একদমই পসিবল নয়। যাই হোক, তোমার নামটা কি? চিত্রা তখন তার নামটা জানায়। এটা শুনে বুড়োটা বলে ওঠে, ও চিত্রা, এটা তো একটা নদীর নাম। তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার নাম চিত্রা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল আরিয়াল খা। এই কথাটা শোনা মাত্রই চিত্রা খানিকটা রাগান্বিত চোখে তাকায় সেই বুড়োটার দিকে। বুড়ো তখন ওকে আবার জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো চিত্রা নামের অর্থ কি? চিত্রা জানে, আমি জানি না, তবে চিত্রা অবশ্য তার নামের অর্থটা জানে। বুড়োটাকে অর্থ বলতে তার একদমই ইচ্ছে করছিল না। চিত্রা আসলে একটা নক্ষত্রের নাম। বুড়োটা তখন বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন ছাত্রী, তোমার ব্যাগে ঢাকা ইউনিভার্সিটির লোগো, পড়াশোনা করো তুমি? চিত্রা যখন জানায়, হ্যাঁ আমি স্টুডেন্ট। বুড়ো তখন ওকে আচমকায় জিজ্ঞেস করে, তোমার ইউনিভার্সিটি খোলা না? তখন এই কথাটা শুনে খানিকটা বিরক্ত হয় চিত্রা আর বলে যে হ্যাঁ খোলা। আসলে বুড়ো শুধু প্রশ্নের ওপরে প্রশ্নই করে যাচ্ছিল। সে আবারও বলে ওঠে, আচ্ছা তোমার ইউনিভার্সিটি তো খোলা, তাহলে তুমি যাচ্ছ কোথায়? ক্লাস মিস করে তুমি কেন ঘোরাঘুরি করছো? বুড়োর এই কথাগুলোতে অনেকটাই রেগে যায় চিত্রা, আর কিছু না বলেই বাহিরে বেরিয়ে যেতে থাকে। এরপর সিট থেকে উঠতে গিয়ে একটা বাড়ি খায় মাথায়। এর পরের দৃশ্যে দেখা যায় সিগারেটটা শেষ করে আশাব তার মায়ের কাছে এসে বসেছে। তখন তার মা বলে ওঠে, এত দুর্গন্ধ কিসের রে? আসলে আশাব পেশা একজন ডাক্তার, তার মাকে নিয়ে সে ট্রেনে করে যাচ্ছে। এটার অবশ্য একটা উদ্দেশ্য আছে, তার মা একজন সাইকিয়াট্রিক পেশেন্ট, মাঝে মাঝে উল্টোপাল্টা কথাবার্তা বলে। তার মায়ের সন্দেহ তার ছেলের নেশা পানি করে, সাথে নারীতেও আসক্ত। তখন ওর মা বিড়বিড় করে বলতে থাকে, তুই তো শুধু সিগারেট না, তুই মদও খাস। মা ছেলের দুজনের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে আশাব তার মায়ের ওপরে খানিকটা রেগে যায় আর ওর সিটটা ছেড়ে উঠে চলে যায়। তখন ওর মা জিজ্ঞেস করে, তুই কোথায় যাচ্ছিস? আশাব বলে, আজকে সারা রাত ধরে আমি মদ খাবো, তুমি আসবে আমার সাথে? এটা বলেই সেখান থেকে কিছুটা রাগান্বিত হয়ে চলে যায় আশাব। আশাবের সঙ্গে চিত্রার দেখা হয়েছিল ট্রেনের লাঞ্চ কেবিনে। ওই সময়টায় চিত্রা টেবিলে বসে চা খাচ্ছিল। আশাব পেশায় একজন ডাক্তার হলেও তার ম্যাজিক দেখাতে ভীষণ ভালো লাগে। সে মানুষকে ম্যাজিক দেখে হতভম্ব করতে খুবই পছন্দ করে, তাই সে সবসময় তার সাথে তাসের কার্ড আর কয়েন নিয়ে ঘুরে। চিত্রাকে মন খারাপ করে টেবিলে বসে থাকতে দেখে ওর কাছে যায় আশাব। তখন চিত্রাকে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি আপনার সামনের চেয়ারটাতে বসতে পারি? ওর কথাটা শুনে সামান্য হকচকিয়ে যায় চিত্রা। চিত্রা আসলে ছেলেদের সাথে খুব একটা কথা বলে না, তারপরে সৌজন্যতার খাতিরে ওকে এখানে বসতে দেয়। চেয়ারে বসে সে বলে, আমার নাম আশাব, মাকে নিয়ে আমি দেশের বাড়িতে যাচ্ছি। চিত্রা এখন কি উত্তর দিবে বুঝে উঠতে না পেরে শুধু বলে, ও আচ্ছা। আশাব তখন বলে, আপনি ম্যাজিক দেখবেন? চিত্রা তখন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। আশাব তখন একে একে ওকে দুটো ম্যাজিক দেখায়, একটা কার্ডের আর একটা কয়েনের। সে নিজের হাতের মধ্যে একটা কয়েন গায়েব করে তারপর চিত্রার কানের পেছন থেকে সেটা নিয়ে আসে। আর এই ম্যাজিক দেখানোর সম্পূর্ণ সময়টা সে অনর্গল কথা বলছিল, কোনো প্রকার কোনো থামাথামের কোনো চিন্তাই নেই। ওর এই ম্যাজিক দেখানো দেখে চিত্রা হঠাৎ করে প্রশ্ন করে ওঠে, আচ্ছা বলেন তো, ম্যাজিশিয়ানরা নাকি মানুষের মনের কথা বলতে পারে, আপনিও কি তেমন পারেন? তখন তাকে অবাক করে দিয়ে আশাব বলে ওঠে, আপনি এখন ভাবছেন এই লোকটা এত বেশি কথা কেন বলে? এই কথাটা শুনে খানিকটা লজ্জা পেয়ে যায় চিত্রা, কিন্তু বাহিরের ব্যাপারটা সে প্রকাশ করে না। আসলে লোকটা ঠিকই ধরেছিল। ট্রেনে ওঠার পর থেকে এখন চিত্রার খানিকটা ভালো লাগছে। তখন আশাব বলে ওঠে, আমি শুনেছি যে আপনি খানিকটা বিপদে পড়েছেন, আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আমার মায়ের সঙ্গে একটা কামরায় আপনি থাকতে পারেন, আর আমি চলে যাব আপনার কামরায়। এই কথাটা শোনা মাত্রই খুবই খুশি হয়ে যায় চিত্রা।
আশাব্য বলে সহযাত্রী হিসেবে আমার মা কেমন সেটা জেনে তারপরে আপনি ডিসিশন নিতে পারেন। পরে দেখা গেল যে সুতোর জাল ছেড়ে আপনি লোহার জালে গিয়ে ফাঁসলেন। আমার মা কিন্তু বেশিরভাগ সময় কিছুটা বিরক্তিকর। আপনি যদি আমার মায়ের সঙ্গে থাকেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হব আমি। আমাকে আর মায়ের চিৎকার হইচই আর বকবক শুনতে হবে না। তবে মা অবশ্য আপনার সঙ্গে ওরকম চিৎকার করবেন না। তখন চিত্রা বলে ওঠে আমার শুধু ওই রুমটা থেকে বের হলেই হবে। বুড়ো লোকটার সিগারেটের গন্ধে আমি আর একদমই টিকতে পারছি না। আশাবের সাথে চিত্রার চুক্তি হয়, এবার তারা কেবিনটা বদল বদল করবে। আশাব চলে যায় চিত্রার কেবিনে আর চিত্রা চলে আসে আশাবের কেবিনে। আশাবের কেবিনটাতে ঢোকার আগে চিত্রা একবার ভয়ে ভয়ে উকি দেয়। আশাবের মা সাজেদা এটা দেখে চেঁচিয়ে ওঠে যে কে উকি দিল। ভয়ে সেখান থেকে চিত্রা মাথাটা সরিয়ে নেয়। সাজেদার পর দরজাটা লাগিয়ে দেয়। তারপরেই চিত্রা আবার দরজায় ঠক ঠক করে নক করে। সাজেদা তখন জিজ্ঞেস করে কে। দরজা এবার খানিকটা ফাঁক করে চিত্রা বলে আসবো। সাজেদা তখন অবশ্য তাকে ভেতরে আসতে বলে আর জানায় তোমার নাম চিত্রা। আশা বলেছে তোমার কথা যে তুমি আমার সাথে থাকবে, তুমি এখানে থাকাতে আমার কোনো অসুবিধা নেই। তখন গিয়ে বসে পড়ে চিত্রা। সাজেদা চিত্রার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। এত সুন্দর মেয়ে সবসময় পাওয়া যায় না। সাজেদা তার ছেলের জন্য এত সুন্দরী একটা মেয়ে খুঁজছিল, কিন্তু কোথাও সে খুঁজে পায় না। আর ওর ছেলের জন্য মেয়ে খুঁজতে গিয়ে কখনো যদি সুন্দরী মেয়ে পেয়েও যায়, তারপর জানতে পারে যে হয়তোবা সেই মেয়েটার অন্য কোনো জায়গায় প্রেম আছে। আজকালকার মেয়েরা প্রেম ছাড়া একদমই থাকতে পারে না। সাজেদারও পাশে বসে এই মেয়েটাকে খুবই পছন্দ হচ্ছিল। তখন তিনি মনে মনে ভাবতে থাকেন হয়তোবা এই মেয়েটা বিবাহিতা বা সেও হয়তোবা প্রেম করে। তখন সাজেদা ওকে কিছু প্রশ্ন করবেন বলে মনস্থির করেন। আসলে রূপবতী কোনো মেয়েকে দেখলেই তাকে বিভিন্ন প্রশ্ন করত সাজেদা, এটাই তার অভ্যাস। সাজেদা ওকে জিজ্ঞেস করে তোমার কি বিয়ে হয়েছে বা বিয়ের কথাবার্তা চলছে বা তুমি কি কোনো প্রেম করো। এই কথাগুলো শুনে খানিকটা অবাক হয়ে যায় চিত্রা আর বলে যে না। সাজেদা এর পরে একের পর এক ওকে প্রশ্ন করেই যাচ্ছিল। চিত্রা যেন কোনো কিছুতেই শান্তি পাচ্ছিল না। সাজেদা অনেক প্রশ্ন করতে থাকে চিত্রাকে, সেগুলো সব ঠিকঠাক জবাব দিচ্ছিল চিত্রা, কিন্তু অনেক বিরক্তির সঙ্গে। তারপর সাজেদা ইমোশনাল কিছু কথাবার্তাও বলে। জানো মা, আমার ছেলের বাবা নেই। ছোটবেলা থেকে অনেক কষ্টে আমি ওকে মানুষ করেছি, আর এখন সে আমার কথাই শোনে না। ও একদম একটা বজ্জাত ছেলে। ও সিগারেট খায়, নেশা করে আর মেয়েবাজিও করে। তখন চিত্রা বলে ওঠে আন্টি, আমার মনে হচ্ছে আপনি আপনার ছেলেকে নিয়ে একটু বেশি চিন্তা করছেন। উনি হয়তো বা আপনি যেমনটা বলছেন এতটা খারাপ নয়। এদিকে দেখা যায় আশাব চিত্রার ছেলেরা সেই কেবিনটার সামনেই দাঁড়িয়েছিল। আশাব সেখানে দাঁড়ানো মাত্রই বুড়ো লোকটা বলে ওঠে আপনি কি সেই ডাক্তার যার আমার সঙ্গে থাকার কথা। আশাব জানায় হ্যাঁ। বুড়োটা বলে আপনি নাকি ম্যাজিশিয়ান, তাহলে বলেন তো আমি কে। তখন আশাব বলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, আপনি অঙ্ক করছেন। এই বয়সে শিক্ষক ছাড়া কারো অঙ্ক করার কথা নয়। আপনার ব্যাগ থেকে বাহিরের দিকে পোস্ট কার্ড বেরিয়ে আছে, তার মানে আপনি দেশের বাইরে থেকে এসেছেন। তখন বুড়োটা বলে ওঠে অল্প দেখে বেশি বুঝতে পারে একটা গুণ, সবার মধ্যে এই গুণটা কিন্তু থাকে না। এরপর আশাব আর কিছুই বলে না। লোকটি তখন তাকে জিজ্ঞেস করে কয়টা বাজে। আশাব বলে 9:10। বুড়ো এবার বলে সর্বনাশ, নেশা করার সময় হয়ে গেছে। আসুন তো আমরা কামরায় যাই, আপনার সঙ্গে একটু পরিচিত হয়ে নেই, আর ওই মেয়েটিকেও একটু দরকার। এই কামরা থেকে তো ওর জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে, সে তো থাকবে আপনার মায়ের সঙ্গে। আচ্ছা আপনি একটা কাজ করুন, ওর স্যুটকেসটা নিয়ে আপনি আপনার মায়ের রুমে রেখে আসুন। আমি চাই না সেই মেয়েটার এই রুমের মধ্যে ঢুকুক। আমি এখন মদ্যপান করবো, এই দৃশ্যটা যদি মেয়েটা দেখে তাহলে একদমই ওর ভালো লাগবে না। আশাব তখন বলে ও আচ্ছা, এখন আপনি মদ্যপান করবেন। বুড়ো লোকটা বলে হ্যাঁ, আপনার কি কোনো অসুবিধা আছে। তারপরে বুড়োটা লাল পানি খাচ্ছিল আর ওরা দুজনে গল্প গুজব করছিল। আশাব নিজের পরিচয়টা তখন ওকে দেয় আর তার পরিচয়টা জানতে চায়। তখন বুড়ো লোকটা বলে ওঠে আমি আসলে দৈত্য, আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আশাব বলে আপনার একদমই মদ খাওয়া উচিত নয়, এটা খাওয়ার পরেই আপনি নিজেকে দৈত্য ভাবতে শুরু করেছেন। কিন্তু বুড়োটা বলে ওঠে আপনি কিন্তু মাত্র 3 নাম্বার প্যাক খাচ্ছেন, আর এটা দিয়ে আমার 6টা চলছে। তখন আশাব বলে আমি কিন্তু খুব একটা মদ টদ খাই না, মাঝে মধ্যে বন্ধুদের সাথে একটু চলে, এটুকুই আমার বেশি হয়ে গেছে, আর আমি পারবো না। তখন বুড়োটা বলে ওঠে 4 নাম্বার কিন্তু একটা স্পেশাল সংখ্যা। এই মহাবিশ্বের অনেক কিছুই কিন্তু 4 দেওয়া হয়, পিথাগোরাসের উপপাদ্যও কিন্তু এই 4এই আবদ্ধ। তখন আশাব বলে আশা আপনার কথা আমি বুঝতে পারছি যে 4 প্যাক যদি আমি না নেই তাহলে অনেক বড় মাপের একটা অপরাধ হয়ে যাবে, তাহলে আমি একটা প্যাক নিয়ে নিচ্ছি। এদিকে দেখা যায় মন্ত্রী সাহেব ট্রেনের বিশেষ কেবিনে তার স্ত্রীকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছিলেন। ওরা একে অপরকে জড়িয়ে ধরেছিল। ওদের দেখে মনে হচ্ছিল যেন বাহিরের পৃথিবীর কোনো কোলাহল ওদের স্পর্শ করতে পারছে না। ওদের দুজনের কোনো সন্তানাদি নেই, কিন্তু এই নিয়ে তাদের মনে কোনো আক্ষেপও নেই, কারণ তাদের একে অপরের প্রতি ভালোবাসাটা খুবই গভীর। তখন মন্ত্রীটা হাসতে হাসতে বলতে থাকে লোকজন বলা বলি করে যে এই বাদরের গলায় মুক্তোর মালাটা কে দিল।
তখন ওর বউ মৃদু হেসে উত্তর দেয়, লোক যে যা বলার বলুক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওরা দুজনে যখন রোমান্স করছিল তখন ওই রুমের মধ্যে ঢুকে পড়ে সুরমানপন যমুনা। যমুনা খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে। তখন সে এসেই বলে, ট্রেনের ভেতরে আমরা একটা ব্র্যান্ড শোয়ের আয়োজন করেছি, সেখানে সবাই নাচানাচি করবে, আর ওখানে একটা ক্যামেরাম্যান থাকবে যার নাম বদরুল। এরপর মন্ত্রী এবং তার বউ চলে আসে এবং সবাই মিলে নাচানাচি করতে থাকে। অনেকক্ষণ নাচানাচি করার পরে হঠাৎ করে একটা ঝামেলা হয়ে যায়। বদরুলের সেক্রেটারি এসে তার কানে কানে একটা দুঃসংবাদ দিয়ে যায়, তার মন্ত্রিত্ব নাকি চলে গেছে। কারণ হিসেবে জানা যায় তিনি নাকি একটা কবিতা লিখেছিলেন, আর সেই কবিতার জের ধরে তার মন্ত্রিত্ব চলে গেছে। মন্ত্রী অবশ্য প্রথমে বিষয়টি গোপন রাখতে চাইছিল, কিন্তু ধীরে ধীরে ট্রেনের সবাই এটা জেনে যায়। তবে সাধারণ মানুষের কাছে এটা অবাকই লাগে, সামান্য একটা কবিতা লেখার কারণে কারো মন্ত্রিত্ব চলে যেতে পারে। এই কথাটা যেন কেউই বিশ্বাস করতে পারছিল না। এরই মধ্যে যমুনার অহংকারী আচরণের একটা বহিঃপ্রকাশ পায়। নাচতে নাচতে সে অসাবধানতাবশত একটা ট্রেন অ্যাটেন্ডেন্সের গায়ে ধাক্কা দেয়। এতে করে অ্যাটেন্ডেন্টের হাতে থাকা সমস্ত জুস যমুনার গায়ে এসে পড়ে। ওর গায়ে ছিল ওই সময় দামি একটা পোশাক পরা। ব্যাপারটাতে অনেক রেগে যায় যমুনার, কষে একটা চড় লাগিয়ে দেয় সেই অ্যাটেন্ডেন্টকে, আর অনেক চিৎকার করে বলে, তুই এই ড্রেসের দাম জানিস? মন্ত্রী এবং সুরমা তাকে অনেক করে বারণ করতে থাকে এমন সিন ক্রিয়েট করতে, কিন্তু তারপরেও সেই লোকটাকে কান ধরে সবার সামনে উঠবস করায় যমুনা। অপমান এবং লজ্জায় সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় ওই অ্যাটেন্ডেন্ট। এদিকে দেখা যায় আজিজ এবং তার স্ত্রী আফিয়ার চিরচেনা সেই ঝগড়া। তাদের চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পেরে তাদের ছোট্ট মেয়ে নিতু দুই কানে হাত রেখে বসে আছে। আজিজ তার বউকে অত্যন্ত কটু ভাষায় আক্রমণ করে বলে, তোমার কাজ তো শুধু পেটে বাচ্চা জন্ম দেওয়া, খালি মানুষের কথায় কান দাও তুমি। সাথে সে আরও মনে করিয়ে দেয়, নিতু হওয়ার আগে গ্রামের লোকেরা বলতো তার পা নাকি উল্টো হবে। এই কথাটা শুনে ট্রেনের ওপরের সিটে বসে থাকা নিতু তার পাটা বের করে দোলাতে থাকে। আজিজ তখন তাকে ধমক দিয়ে বলে, পা উপরে ওঠা। বাবার উপরে অভিমান করে নিতু কেবিন থেকে বেরিয়ে যায়। নিতু ঘুরে বেড়াতে বেড়াতে পৌঁছে যায় জাফর, শাকিল এবং রুবির কেবিনে। তারা সদ্য কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। জাফর রুবির পুরনো বন্ধু, তারা একে অপরকে তুই বলেই সম্বোধন করত। জাফর দাঁড়িয়ে আছে আর রুবি মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। রুবি জাফরের ওপর একটু বিরক্ত হয়ে বলে, তুই আমাদের সঙ্গে কেন যাচ্ছিস? তুই যদি দেশের সব ভার্সিটিতে পরীক্ষা দিস তবে আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের সিট তো তুই একাই দখল করে নিবি। তাদের দুজনের এই খুনসুটি নিতু আবার অবাক হয়ে লক্ষ্য করে। অন্যদিকে আজিজ কেবিনে ঢুকে নিতুকে না পেয়ে অস্থির হয়ে ওঠে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই সে খুঁজতে থাকে তার মেয়েকে। অন্যদিকে দেখা যায় চিত্রা প্রচণ্ড বিপাকে পড়েছে। সাজেদার পাল্লায় পড়ে তার মাথা একদম ঝালাপালা হয়ে যাচ্ছে। আসলে উনি একজন মানসিক রোগী। তার সমস্যা হচ্ছে তিনি বিরতিহীনভাবে কথা বলে যান। কথাবার্তার এক পর্যায়ে তিনি হুট করে চিত্রাকে বৌমা বলে ডাকতে শুরু করেন। এই ব্যাপারটা চিত্রার জন্য বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এরই মধ্যে রশিদ এবং আশাবের সঙ্গে নিতুর দেখা হয়। সেখানে জাফর, শাকিল এবং রুবিও উপস্থিত ছিল। তখন আশাব সবাইকে জাদুর খেলা দেখাতে থাকে। এই ব্যাপারগুলো দেখে সবাই ওকে হাততালিও দিচ্ছিল। সবাইকে হাসানোর চেষ্টা রশিদ সাহেবও করতে থাকেন, কিন্তু তিনি পেরে ওঠেন না। তারপর তিনি সেখানে থাকা সবার উদ্দেশ্যে বলতে থাকেন, দুটো কথা সবসময় মনে রাখবে। সবাই তখন জিজ্ঞেস করে, কোন দুটো কথা? রশিদ সাহেব তখন হাসতে হাসতে বলে, যে কোনো দুটো কথা। তোমাদের আজকালকার ছেলে মেয়েদের যে ব্রেনের ধারণ ক্ষমতা, তাতে তো দুটোর বেশি কথা তোমরা ধরে রাখতে পারবে না। আসলে রশিদ সাহেব এটা জোকস হিসেবে বলেছিল, কিন্তু কেউই হাসে না। দেখা যায় নিতুকে খুঁজতে খুঁজতে আজিজ সেখানে পৌঁছে গেছে। সে তখন নিতুর কান ধরে টেনে নিয়ে যাচ্ছিল। সেখানে থাকা সবাই তাকে বাধা দেয়, কিন্তু আজিজ তখন অভদ্রভাবে উত্তর দেয়, আমার মেয়েকে আমি যেমন ইচ্ছা তেমন মারব। নিজেরা মদ খেয়ে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে এসেছে, আবার আমাকে জ্ঞান দিচ্ছে। এদিকে দেখা যায় মন্ত্রীদের কামরাতে বিদ্যুৎ চলে গেল। যমুনা খোঁজ নিয়ে ওদেরকে জানায় পুরো ট্রেনের সকল কামরাতেই বিদ্যুৎ আছে, শুধুমাত্র আমাদের কামরাতেই নেই। সুরমা তখন আশঙ্কা করে হয়তোবা ওই অ্যাটেন্ডেন্টকে অপমান করার কারণে রেল কর্মকর্তীরা ইচ্ছা করে তাদের এই শিক্ষাটা দিচ্ছে। মন্ত্রী তখন দার্শনিক ভঙ্গিতে বলেন, বাংলাদেশের মানুষ শিক্ষা দিতে পছন্দ করে। ক্ষমতা চলে গেলে মানুষ যে কতটা অসহায় হয় সেটা আর বলে বোঝানো যাবে না। আসলে সে মনে করছিল যে ওদের পার্টি ক্ষমতায় থাকলে সে এখন ক্ষমতায় নেই, তাই সাধারণ মানুষও যদি তাকে অপমান করে তারপরেও তার কিছুই করার থাকবে না। তারপর সে বদরুলকে পাঠায় ট্রেনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য। এই বদরুল হচ্ছে তাদের ভিডিওগ্রাফার। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় বদরুল প্রায় বিবস্ত্র অবস্থায় ফিরে এসেছে। রেলকর্মীরা তার ক্যামেরা, কাপড় সবকিছু কেড়ে নিয়েছে। সাথে তাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, রানিং ট্রেনে আমরাই সরকার, এখানে কারও ভাব নিয়ে কোনো লাভ নেই। এরপর ট্রেনটা একটা স্টেশনে এসে থামে। তখন আজিজ খানিকটা শান্ত হয় এবং ওর মেয়ে নিতুকে নিয়ে নিচে নামে। তারপর গিয়ে একটা চায়ের দোকানে বসে। নিতু তখন চিপস খেতে খেতে তার বাবাকে বলে,
বাবা, আমি হারিয়ে গেলে তুমি নিজেকে দোষ দিও না, মাকে তুমি বকাবকি করো না, দোষ সবই আমার, আমি বের হয়ে গিয়েছিলাম। মেয়ের মুখে এমন কথা শুনে মন গলে যায় আজিজের। সে তার মেয়েকে আদর করতে করতে ওর ছোটবেলার একটা গল্প শোনায়। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তখন আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমার মা বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে খুঁজে বের করেছিল। আমি ভেবেছিলাম মা আমাকে হয়তো মারধর করবে, কিন্তু মা যখন আমাকে দেখেছিল তখন আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল। মা সেদিন অন্য কাউকে দোষ না দিয়ে বৃষ্টির উপরে দোষ চাপিয়ে দিয়েছিল। আসলে সন্তানরা যাই করুক না কেন, বাবা মায়ের ভালোবাসা সন্তানদের প্রতি নিঃস্বার্থ হয়। এসব শোনার পরে নিতু তার চিপসের প্যাকেট থেকে একটা চিপস নিয়ে বাবাকে দেয়। এতে বাবা মেয়ের মধ্যে ভালোবাসাটা কয়েক গুণ বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা আবারও চলতে শুরু করে। এদিকে দেখা যায় ট্রেনের একটা কেবিনের মধ্যে বসে আছে রুবি, শাকিল এবং জাফর। তাদের মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল নিতুর বলা সব অদ্ভুত কথা। ঠিক সে সময় চাদর গায়ে জড়ানো মধ্যবয়স্ক ভদ্রলোককে দেখা যায়। তিনি অনেক তাড়াহুড়ো করেই সবার কেবিনে যাচ্ছিল, আর একটা ছবি দেখে কিছু একটা খুঁজছিল। একসময় রুবিদের সামনে এসেও তিনি সেই ছবিটা দেখান। ছবিটা দেখেই চমকে ওঠে ওরা তিনজন। এটা তো চিত্রার ছবি, এই লোকটা চিত্রাকে কিভাবে চিনল? জিজ্ঞেস করতেই লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, মেয়েটা আমার ভাগ্নি, সে বিয়ের আসর থেকে পালিয়েছে। ছোটবেলা থেকেই ওর বাবা মা কেউ নেই, আমরাই ওকে আদর যত্ন করে বড় করেছি। আজকে ওর বিয়ে হওয়ার কথা ছিল। আপনারা কি ওকে কোথাও দেখেছেন? চিত্রার ভালোর কথা চিন্তা করে ওরা তিনজনই মিথ্যা কথা বলে। আমরা তো এই মেয়েটাকে কখনো দেখিনি। ওনার সাথে এই কথাগুলো বলে যখনই তারা করিডোরে বের হয় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চিত্রার সঙ্গে তার আঙ্কেলের দেখা হয়ে গিয়েছিল। ওনাকে দেখেই অনেক ভয় পেয়ে যায় চিত্রা। তখন হাত ধরে চিত্রাকে একটা পাশে ডেকে নিয়ে যায়। তখন আঙ্কেল চিত্রাকে জিজ্ঞেস করতে থাকে, তুই কি রাশেদকে বিয়ে করেছিস? চিত্রা তখন মাথা নেড়ে বলে না। চাচা তখন বলে, তুই একদমই ভয় পাস না মা, তুই অভয় নিয়ে বলতে পারিস, তোর চাচিকে আমি ঠিক সামলে নেব। চিত্রা তখন বলে, আমি বললাম তো আমি বিয়েটা করিনি চাচা, রাশেদ আমাকে বিয়ে করবে না, ওর সাথে আমার সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তখন চাচা ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই ট্রেনে করে তাহলে কোথায় যাচ্ছিস, কার সাথে যাচ্ছিস, আর বিয়েটা তুই কাকে করেছিস? চিত্রা বারবারই অস্বীকার করলেও কোনোভাবেই যেন ওর কথা বিশ্বাস করছিল না আঙ্কেল। ওরা যখন বাহিরে এই কথাবার্তাগুলো বলছিল তখন এগুলো শুনে বাহিরে বের হয়ে আসে সাজেদা এবং চিত্রাকে দেখেই বলে ওঠে, বৌমা তুমি বাহিরে কেন? বাহিরে থাকা কিন্তু এভাবে একদমই ভালো নয়। চিত্রার আঙ্কেল এই কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ে। তারপর রেগে গিয়ে বলে, এই মহিলাটাকে আর তোকে কেন বৌমা বলছে? উনি কি রাশেদের মা? তখন চিত্রা কোনো উত্তরই দিতে পারে না, শুধু মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো বিষয়টা একদম তালগোল পাকিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে সেখানে আশাবের প্রবেশ। পরিস্থিতি বেগতিক দেখে আশাব পেছন ফেরে চলে যেতে চাচ্ছিল, কিন্তু তার মা সাজেদা বেগম তাকে ধরে ফেলে। আঙ্কেল তখন আশাবকে দেখে রাগান্বিত কণ্ঠে বলে, তুমি কি রাশেদ? আশাব তখন সুন্দর করে তার পরিচয়টা দেয়। এটা শুনে আঙ্কেল খানিকটা খুশি হয়ে যায়, আর ওকে বলে, বাহ তুই ডাক্তারকে বিয়ে করেছিস মা, আমাদের বাড়ির মেয়ে বলে কথা। আসলে সে যে একটা ডাক্তার ছেলেকে বিয়ে করেছে এটা শুনে খুশি হয়ে গিয়েছিল ওর চাচা। তারপর ওরা সবাই মিলে রশিদ সাহেবের কেবিনে ঢুকে গল্প করতে থাকে, আর এই সুযোগে চিত্রা বাহিরে ডেকে নিয়ে আসে আশাবকে আর সবকিছু খুলে বলতে থাকে। ওর সকল কাহিনী শোনার পরে সবকিছু বুঝতে পারে আশাব। ওরা দুজনে যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে চলে আসে ট্রেনের এক অ্যাটেন্ডেন্ট আর বলতে থাকে, বিরাট একটা সমস্যা হয়ে গেছে, এখানে কি কোনো ডাক্তার আছে? তারপর আশাবের পরিচয় জানার পরে বলে, একটা কেবিনের মধ্যে একটা মহিলার প্রসব বেদনা উঠেছে, কিন্তু তার স্বামী ভীষণ একগুঁয়ে, কোনো পুরুষ ডাক্তার দিয়ে তিনি তার স্ত্রীকে দেখাবেন না, তার নারী ডাক্তারই চাই। এই পুরো ট্রেনের মধ্যে আমি মহিলা ডাক্তার খুঁজে আসলাম কিন্তু একটাও পেলাম না। তখন রশিদ সাহেব ওর মুখে এমন কথা শুনে পরিস্থিতিটা সামাল দিতে চায় আর বলে, ডাক্তারের আবার কিসের নারী পুরুষ, আমি লোকটার সাথে কথা বলে ওকে লজিক দিয়ে বোঝাচ্ছি। তারপর ওরা সবাই মিলে চলে আসে 5 নম্বর কেবিনে। দেখা যায় আজিজের স্ত্রী আফিয়া ব্যথায় কাতরাচ্ছে, আর বাহিরে আজিজ দাঁড়িয়ে আছে অনড় হয়ে। সে কিছুতেই তাদের কেবিনে পুরুষ ডাক্তার ঢুকতে দেবে না, এমনকি সে আশাবকে মাতাল বলে অপবাদ দেয়। উপায় না দেখে অন্য কামরা থেকে রশিদ সাহেব ভার্সিটির ছেলেদেরকে ডেকে আনে। তারপর আজিজকে তার কেবিনে নিয়ে গিয়ে হাত বেঁধে রাখতে বলেন। এদিকে করিডোরে চিত্রা এবং আশাব কথা বলছিল। আশাবকে দেখে খুবই বিচলিত দেখা যাচ্ছিল। চিত্রা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি ডাক্তার হয়ে ভয় পাচ্ছেন? আশাব তখন তার জীবনে ঘটে যাওয়া একটা ট্র্যাজেডিকে খুলে বলে। আশাবের এর আগেও একটা বিয়ে হয়েছিল, স্ত্রী ছিল তার মায়ের খুবই প্রিয়, অনেকটা বন্ধুর মতো। সন্তান জন্ম দেওয়ার সময় আমার বউ এবং বাচ্চা দুজনেই মারা যায়, আর ঠিক তখন থেকেই আমার মা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন, আর সেই থেকে যে কোনো সুন্দরী মেয়েকে দেখলেই তাকে তার নিজের বৌমা ভেবে নেন। এই গল্পটা শুনে চিত্রার মন অনেকটাই খারাপ হয়ে যায়।
সাথে সে আশাবকে সাহস জোগাতে থাকে আর জিজ্ঞেস করে, তোমার কি ডেলিভারির কোনো এক্সপিরিয়েন্স আছে? আশাব বলে, ডাক্তার হওয়ার পর অবশ্য সরাসরি আমি কোনো ডেলিভারি করাইনি, কিন্তু ইন্টার্নির সময় 6 থেকে 7টা করে প্রত্যেক দিনে আমাদের করতে হতো। এরপর ওরা দুজনে মিলে ঢুকে পড়ে আফিয়ার কেবিনে। রুবি, জাফর আর শাকিলকে দায়িত্ব দেওয়া হলো গরম পানি, তোয়ালে আর নতুন একটা ব্লেড জোগাড় করার জন্য। অন্যদিকে দেখা যায় মন্ত্রীদের কেবিনে তখনও ছিল আতঙ্ক। বারবার ওদের রুম থেকে বিদ্যুৎ চলে যাচ্ছিল। যমুনার তার স্বামী ফয়সাল ভয়ত একদম অস্থির। যমুনা বারবার তার স্বামীকে জড়িয়ে ধরছে। ভয়ের ছোঁয়া লেগেছিল এখানে সবার মনেই। ব্যান্ড দল তাদের কাছে গিয়ে জানায়, আমরা পরের স্টেশনে নেমে যাব স্যার। এখানে কারেন্ট যেভাবে টানাটানি হচ্ছে, আমাদের ইনস্ট্রুমেন্টগুলোর যদি কিছু হয়ে যায়। তখন আবুল খায়ের জানায়, সামনে ভায়োলের জঙ্গল, এখানে কোনো স্টেশন নেই, ট্রেনটা গিয়ে সরাসরি ময়মনসিংহে থামবে। ব্যান্ড দলের লোকেরা জিদ ধরে বসে, তারা চেন টেনে এই ট্রেন থেকে জঙ্গলের মধ্যেই নেমে যাবে। তখন ওদের মধ্যে থাকা অনেকেই তাদের সাথ দেয়। আবুল খায়ের তখন বলে, জঙ্গলে নামা কিন্তু তোমার জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু সুরমাও তখন রেগে গিয়ে বলে, জঙ্গলে কোনো সিংহ নেই যে আমাদের খেয়ে ফেলবে। শেষ পর্যন্ত খায়ের সাহেব যখন দেখলেন তারা নামবে, তখন তিনি নিজের স্ত্রী সুরমাকেও তাদের সাথে নেমে যেতে বলেন। আর তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই থেকে যাবেন ট্রেনে, কারণ একজন প্রতিনিধি হিসেবে জনগণকে বিপদে ফেলে তিনি চলে যেতে পারেন না। এই সিদ্ধান্তর পরে কয়েকবার গিয়ে চেনটা টানা হলেও ট্রেনটা থামে না। তারপর আরেকজন গিয়ে অনেক জোরে চেনটা টান দেয়, এতে ট্রেনটা থেমে যায়। ওরা সবাই নেমে পড়ে ট্রেন থেকে। শুধুমাত্র রুমের মধ্যে একা একা বসেছিলেন আবুল খায়ের। এদিকে অনেক রাগান্বিত অবস্থায় আজিজ বসেছিল তার কেবিনে। তার অনুমতি ছাড়াই তাকে পুরুষ ডাক্তার দেখছে, এটা তার কাছে মান সম্মানের বিষয়। তারপর রশিদ সাহেব এসে তার বাঁধনটা খুলে দেওয়ায়। তখন সে দৌড়ে গিয়ে আফিয়ার দরজায় ধাক্কা দিতে থাকে। আশাব তখন দরজাটা খুলে তাকে শান্ত করার চেষ্টা করে। আজিজ তখন বিদ্রুপ করে বলে, গ্রামের দায় হলে এতক্ষণে 3টা বাচ্চার জন্ম তো দিয়েই দিত। আশাবও তখন অবশ্য থেমে থাকেনি, পাল্টা কথা বলেছিল। এরই মধ্যে অ্যাটেন্ডেন্টটা পকেট মার সেই শাহ আলমকে ধরে আনে। তার পকেট থেকে পাওয়া গেছে 9টা অব্যবহৃত ব্লেড। সেগুলো নিয়ে ঢুকে পড়ে আশাব রুমের মধ্যে। বাচ্চাটার মাথা দেখা যাচ্ছে। সে আফিয়াকে সাহস দিচ্ছে আর পুশ করতে বলছে। করিডোরের এক কোণে আজিজের সঙ্গে কথা বলছিল রশিদ সাহেব। আজিজকে খুবই বিধ্বস্ত দেখা যাচ্ছিল। ওরা কথাবার্তা বলতে বলতে রশিদ সাহেব হঠাৎ করে একটা সিগারেট জ্বালায়। তখন আজিজ বলে, যখন আপনার জীবনটা শেষ প্রান্তে চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন। আসলে আজিজের লাং ক্যান্সার। তার হাতে বড় জোর আর 1 বছর সময় আছে। নিজের শেষ সম্বল জমিটুকু বিক্রি করেও তার নিজের চিকিৎসা চালাচ্ছে, কিন্তু সে আদৌ জানে না যে সে বাঁচবে কিনা। সে সময় দেখা যায় ট্রেনটা আবারও থেমে যায়। কিছুক্ষণ পরে রুম থেকে খুশির সংবাদ নিয়ে বের হয়ে আসে চিত্রা। একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। আজিজ এবং রশিদ সাহেব দুজনেই আবেগ আপ্লিত হয়ে পড়েন। আজিজ তখন নিজের সন্তানকে কোলে নিয়ে কাঁদতে থাকে। রশিদ সাহেব বলে, বাচ্চার কানে আজান দিন, এই পবিত্র দায়িত্বটা আপনিই পালন করুন। এজন্য করিডোরে দাঁড়িয়ে আজিজ তার নবজাতক মেয়ের কানে আজান দেয়। তার পরপরই দেখা যায় চিত্রা তার মামার কাছে গিয়ে সকল সত্যটা বলে দেয়। আমি আসলে বিয়ে টিয়ে করিনি, আর এই পরিস্থিতিটা যে কেন তৈরি হয়েছে সেটাও খুলে বলে। তবে এখানেই হয়ে যায় আরেকটা বড় মাপের ঝামেলা। আফিয়ার রক্তক্ষরণ কোনোভাবেই থামছিল না। আশাব তখন বলে ওকে দ্রুত হাসপাতালে নিতে হবে, না হলে বিপদ হয়ে যেতে পারে। কিন্তু ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করার পরে জানা যায় ইঞ্জিনের পিস্টনটা ভেঙে গেছে। উদ্ধারকারী ইঞ্জিনটা আসতে প্রায় 4-5 ঘন্টার মতো সময় লাগবে। এই ব্যাপারটাতে সবাই চিন্তায় পড়ে যায়। বনের মাঝে ওদের ট্রেনটা দাঁড়িয়ে, অ্যাম্বুলেন্স আসার কোনো পথ নেই। ভিআইপি বগিতে থাকা মন্ত্রী এখন ওদের শেষ ভরসা। একমাত্র তার নির্দেশেই হয়তোবা একটা হেলিকপ্টার আনা যেতে পারে, তাহলেই হয়তোবা আফিয়ার প্রাণটা বাঁচানো সম্ভব। এর জন্য রশিদ সাহেব অনেক তাড়াহুড়ো করে যাচ্ছিলেন ওই মন্ত্রীটার কেবিনের দিকে। অন্যদিকে মন্ত্রী আবুল খায়ের সাহেব তখন জানালার বাইরে তাকিয়ে স্মৃতির সাগরে ডুব দিয়েছেন। তার মনে হচ্ছে ট্রেনে করে তিনি যেন উল্টো এক যাত্রা শুরু করেছেন, যা তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার শৈশবে। ছোটবেলায় তাদের স্কুলে আক্কাস নামের একজন মাস্টার ছিলেন। তিনি ম্যাথ এবং ইংলিশের বাইরে আরও একটা সাবজেক্ট তাদের শেখাতেন, যার নাম দিয়েছিলেন সত্য শিক্ষা। তিনি বলেন, মিথ্যা কথা মানুষ নিজের আরামের জন্য বলে, সত্য কথাটা একদমই অরাম। মিথ্যে কথাটা হুট করে মুখ দিয়ে বের হয়ে যায়, কিন্তু সত্য কথাটা একদমই বের হতে চায় না। আর এই সত্য কথাটা বলার কারণেই মাস্টারের চাকরি পর্যন্ত চলে গিয়েছিল। স্কুলের উন্নয়নের জন্য আসা 100 বস্তা গমের মধ্যে হেডমাস্টার নিজে 10 বস্তা রেখে অন্যদের 2 বস্তা করে দিলেও আক্কাস মাস্টার সেটা নিয়েছিল না এবং শিক্ষা অফিসারকে চিঠি দিয়ে সকল সত্য কথা জানিয়ে দেয়। কিন্তু তদন্তে উল্টো প্রমাণিত হয় আক্কাস মাস্টার শিক্ষকদের সম্মান নষ্ট করতে চেয়েছিল। শাস্তি হিসেবে তাকে স্কুল কমিটির সেক্রেটারি রজব মিয়ার বাড়ির সঙ্গে কানে ধরে দাঁড়িয়ে থাকতে হয়, আর তার বুকে সেফটি পিন দিয়ে লাগিয়ে দেওয়া হয় একটা কাগজ। সেখানে লেখা ছিল, আমি চোর।
সেই দৃশ্যটা দেখে শিশু খায়েরের খুবই মন খারাপ হয়েছিল। তার বাবা যখন বুঝতে পারে যে ছেলেটার মনে এত মায়া, তখন তিনি হাত তুলে দোয়া করেছিলেন ছেলেটার অন্তরের মায়া যেন কোনোদিন শেষ না হয়। খায়ের সাহেবের বয়স এখন প্রায় 60 বছর। দীর্ঘ 50 বছর পরে তার বাবার কথা মনে পড়ে আজকে চোখে পানি চলে আসলো তার। কারণ তার বাবা যে প্রার্থনাটা করে গিয়েছিল সেটা একদমই সফল হয়নি। ছোটবেলায় থাকা সেই মায়ার বিন্দু পরিমাণও এখন তার মধ্যে নেই। সমাজে তিনি একজন অতি দুষ্ট মানুষ হিসেবেই পরিচিত। এই চিন্তাভাবনাগুলো যখন খায়ের সাহেব করছিল, ঠিক তখনই ওর কামরার মধ্যে ঢুকে পড়ে রশিদ উদ্দিন। এটাতে মোটামুটি ভালোই অস্বস্তিতে পড়ে যায় খায়ের। রশিদ তার কাছে আসলে একটা আবেদন নিয়ে এসেছিল। ট্রেনের একটা যাত্রী মহা বিপদে পড়েছে। সে সন্তান প্রসব করেছে। এখন ওনার প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। খায়ের তখন খানিকটা বিরক্তির স্বরে বলে, ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে আছে, এতে আমার কি করার আছে বলুন। রশিদ অবশ্য তাকে বলে, আপনি তো অনেক ক্ষমতাধর একজন ব্যক্তি, আপনি চাইলেই তো কিছু একটা করতে পারেন। কিন্তু তখন খানিকটা রাগান্বিত স্বরে খায়ের বলে ওঠে, মন্ত্রীরা তো আর জাদুকর না যে যা ইচ্ছা তাই করতে পারে। রশিদ সাহেব তখন শান্ত গলায় নিজের পরিচয়টা দেন। আমি আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে গণিতের প্রফেসর। গণিতে যদি নোবেল পুরস্কার দেওয়া হতো তাহলে অবশ্যই সেটা আমি পেতাম। প্লিজ দয়া করে কি আপনি একটা হেলিকপ্টার কল করতে পারেন? এখানে আসতে সেটার 10 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। আপনি চাইলেই কিন্তু এটা পসিবল। কিন্তু খায়ের অনেক নিষ্ঠুরতার মাধ্যমে ওনার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দেন। রশিদ সাহেব তখন মন্ত্রীকে বলে, আপনি যদি হেলিকপ্টারটা আনতেন তাহলে ট্রেনে থাকা শত শত যাত্রী চিৎকার করে বলতো, আবুল খায়ের জিন্দাবাদ। তবে এসব কথা শুনে আবুল খায়ের একটুও তার সিদ্ধান্ত থেকে নড়েন না। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় রশিদ সাহেব, আর আজে বাজে কথা বলতে শুরু করে ওকে। একজন মন্ত্রীর মুখের উপরে এইরকম কথা বলতে দেখে অবাক হয়ে যায় মন্ত্রী। তারপরে কথাগুলো বলে রুমটা থেকে বেরিয়ে যায় রশিদ। কিছুক্ষণ পরেই দেখা যায় মন্ত্রীকে তার বউ সুরমা কল দেয় আর বলতে থাকে, আমি জঙ্গলে তোমার জন্য নফল নামাজ পড়ে দোয়া করেছি, আর রেলমন্ত্রীর সঙ্গে আমি পার্সোনালি কথা বলেছি। ট্রেনের ইঞ্জিনটা কোনোভাবেই নষ্ট হয়নি। রেলমন্ত্রীর নির্দেশে এই ট্রেনটা আটকে রাখা হয়েছে, আর তিনি প্রধানমন্ত্রীকে কল করে আপনার ডেজিগনেশনটা হোল্ড করতে বলেছেন। সাথে সুরমা এটাও মনে করে দেয় যে আপনি আগে জনগণের কথা ভাবতেন, আর এখন শুধু আপনার নিজের কথা ভাবেন। এরপর রাত পেরিয়ে সকাল হয়ে যায়। হঠাৎ করে আকাশে হেলিকপ্টারের শব্দ শুনতে পাওয়া যায়। হেলিকপ্টার থেকে ইমার্জেন্সি খাটিয়া বের হয়। রশিদ সাহেব তো হতভম্ব হয়ে এই ব্যাপারটা তাকিয়ে থেকে দেখেন। আফিয়া এবং তার মেয়েকে হেলিকপ্টারে তুলে দেওয়া হয়। সাজেদা বৌমা বলে চিৎকার দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। চিত্রা আর আশা হা করে এই দৃশ্যটাই দেখছিল। এদিকে জাফর, রুবি আর শাকিল রেল লাইন দিয়ে হাঁটছিল। স্বরাষ্ট্রমন্ত্রী তখন তাদের পরীক্ষা নিয়ে ভয় পেতে একদম নিষেধ করে, কারণ ট্রেনের খবরটা রেলমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে। সকলের পরীক্ষা বিকেলে নেওয়া হবে। এর মধ্যেই জাফর রুবিকে বলে দেয়, আমি তোকে ভালোবাসি। তখন রুবি হাসতে হাসতে বলে, এখন তো আমি পরীক্ষাটাই দিতে পারবো না, সারাদিন শুধু তোর কথাই চিন্তা করতে হবে। অন্যদিকে দেখা যায় চিত্রা তার বান্ধবী লিলিকে ফোন দিয়ে জানায়, আমি একজনের প্রেমে পড়ে গেছি। আসলে সেটা হলো ডাক্তার আশাব। আসলে ওর আচার ব্যবহার বা মানুষের প্রতি সাহায্য করার যে একটা ইন্টেন্সিটি, এগুলো দেখে ওর ভালো লেগে গেছে ওর। এই জন্য নিজের অজান্তে ওর প্রেমে পড়ে গেছে। সিনেমার একদম শেষে কষ্টদায়ক একটা সত্য সামনে আসে। ট্রেনের মধ্যে যে খাটিয়াতে করে একটা লাশ তোলা হয়েছিল, ওটা আসলে রশিদ সাহেবের ছেলে। কানাডায় থাকা অবস্থায় তিনি একজন নারীকে বিয়ে করেছিলেন, কিন্তু সেই নারীটা সন্তান পালনের ইচ্ছা না থাকায় সংসার ত্যাগ করে। রশিদ সাহেব একা হাতেই তার ছেলেকে বড় করেছিল, কিন্তু মাত্র 24 বছর বয়সে তার ছেলে মারা যায়। এত বড় মাপের একটা প্রফেসর হয়েও তিনি নিজের ছেলেকে বাঁচাতে পারেননি। দেখা যায় এই সময়টায় ট্রেনের সকল যাত্রীরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। একদম শেষ দৃশ্যে দেখা যায় নিজের ছেলের জানাজা শেষে রশিদ সাহেব এবং আজিজ একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তখন সেখানে ঝুম বৃষ্টি নামে। রশিদ সাহেব গিয়ে আশ্রয় নিতে চাইলেও আজিজ বলে, আমি বৃষ্টিতে ভিজতে চাই। যদি আমার জ্বর চলেই আসে তাহলে এবার আমি নিজেকে নয় বৃষ্টিকে দোষ দেব। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।